প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ নিউজ আমরা বিস্তারিত জেনে নেব। কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান আলমগীর স্যারের নিকট থেকে আনঅবজার্ভ বা 2022 ডিএলএ যেটি 11,765 প্যানেলের অন্তর্গত, সেই মামলায় আজকে দীর্ঘ শুনানি হলো। প্রায় 35 থেকে 40 মিনিট ধরে দীর্ঘ শুনানি হলো। পশ্চাৎ কী জানালেন বিচারপতি, কি ধরে ফেললেন, পিটিশনারদের দাবি কী, বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানাবেন স্যার। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আজ কোর্ট নাম্বার 18-তে আপনার একটি মামলা ছিল, যেটা 11,765 2022 প্রাথমিক রিক্রুটমেন্টকে কেন্দ্র করে। এই মামলায় কি উঠে এলো, পশ্চাদের দাবি কি, বিচারপতি কি জানালেন এবং পিটিশনারদের দাবি কি, তো বিস্তারিত বলবেন এবং কবে রেজাল্ট প্রকাশ করতে বললেন বা এই মামলার পরবর্তী শুনানি বিস্তারিত জানাবেন। হ্যাঁ, দেখুন, আমরা যে মামলাটা করেছিলাম সেটা হচ্ছে মেনলি যাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আনঅবজর্ভড বলে একটা টার্ম ইউজ করেছিল, যেটা একটা হলফনামা ওরা জমা দিয়েছিল 2022 ডিএলএড ব্যাচের যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল তাতে। ওই হলফনামাতে প্যারাগ্রাফ নাম্বার 16-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বলেছিল যে এই যে 22-এর রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টের রেসপেক্টে 9533 সংখ্যক ক্যান্ডিডেট তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য এলিজিবল, তারা কাট অফটা ক্রস করতে পেরেছে। যদিও তার আগে কোনো অবস্থাতেই কোনো সময়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কাট অফ কোনটা, এখানে কাট অফ কত সেটা জানানো হয়নি। যাই হোক, কিন্তু তারা সুপ্রিম কোর্টকে জানালো যে 9533 সংখ্যক ক্যান্ডিডেট কাট অফটা ক্রস করতে পেরেছে। এবার তার বাইরে যারা ক্রস করতে পারেনি সেই তালিকায় আমাদেরকে রাখা হলো। আমরা হচ্ছে আনঅবজার্ভ ক্যান্ডিডেট, যারা ওই কাট অফটা ক্রস করতে পারেনি। এবার স্বাভাবিকভাবেই ইস্যুটা সুপ্রিম কোর্টের কাছে আমাদের কনসিডারেশন নিয়ে ছিল না, যে 9533 পরে আনঅবজার্ভদের কী হবে সেটা ছিল না যদিও, কিন্তু আমরা ওখানে একটা ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন করেছিলাম। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে যখনই হলফনামা দাখিলের মাধ্যমে বোর্ড আমাদের স্কোরটাকেও মেনশন করে দিল, তাহলে আমরা বুঝলাম এটাই, যে যেটা যতটুকু পর্যন্ত নেমেছে কাট অফ, তার বাইরে যদি নামতে থাকে তাহলে আমাদের সমূহ সম্ভাবনা আছে এই রিক্রুটমেন্টে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার। এবার স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট যখন আলটিমেটলি 4/4/2025-এ জাজমেন্ট দিয়ে 2022 ডিএলএড ব্যাচের ক্যান্ডিডেটদের পার্টিসিপেশনটাকে বৈধ বলে ঘোষণা করলো, যে হ্যাঁ এরা রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে এবং এদের ইন্টারভিউ অলরেডি যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশেই নেওয়া হয়েছিল, তাহলে তার পরবর্তী ধাপটা সুপ্রিম কোর্ট কিন্তু বললেন না। তার মানে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে মেনশন করলো না যে তার পরের ধাপ কী হবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে 22/1/2024-এর জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে যে রিমেনিং ভ্যাকেন্সি যেটা তারপরে সাবসিকুয়েন্টলি 29/1/24-এর অর্ডারেও সুপ্রিম কোর্ট বলেছে যে রিমেনিং ভ্যাকেন্সি সেটা নিয়ে কি করতে হবে সেটা বোর্ডকে পরে জানানো হবে। এইটা যদিও বলা হলো, কিন্তু আলটিমেটলি যখন মামলাটা সুপ্রিম কোর্ট ডিসপোজ অফ করলো 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের পক্ষে, তখন কিন্তু একবারের জন্য সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টমেন্ট কাকে দিতে হবে, রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে ফার্দার এগোবে সেটার কোনো নির্দেশিকা ছিল না। এবং আমরা সেই নির্দেশিকা পাওয়ার জন্যই কিন্তু ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে নিজেদেরকে যুক্ত করেছিলাম, আনঅবজার্ভ ক্যান্ডিডেটরা, মানে সাম অফ দেম যারা যুক্ত করেছিলাম। এবার তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আমাদেরকে লিবার্টি দিয়েছিল যে তোমরা তোমাদের গ্রিভান্স নিয়ে হাইকোর্টের কাছে যাও, হাইকোর্ট সেটা ইন অ্যাকর্ডিংস উইথ ল ডিসাইড করবে। এবার স্বাভাবিকভাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটাই, যে যদি পর্ষদ নিজের সিদ্ধান্তে 11,765 বা আমি 11,500 ধরলাম, 11,500 ভ্যাকেন্সি থেকে 9533-কে ফুলফিল করবে বলে ডিসিশন নিয়ে থাকে, এবং তার রেসপেক্টে যে পড়ে থাকা ভ্যাকেন্সি সেগুলোর জন্য যদি সে 2022 ডিএলএড মামলার জন্য অপেক্ষা করে থাকে এবং আমাদেরকেও এফিডেভিটে আনঅবজার্ভ হিসেবে তুলে সুপ্রিম কোর্টকে দেখাতে পারে, তাহলে এই পড়ে থাকা ভ্যাকেন্সির দাবিদার হচ্ছি আমরা, এবং তার পাশাপাশি হচ্ছে অবশ্যই 2022 ডিএলএড ব্যাচের ক্যান্ডিডেটরা। কিন্তু এখানে এই প্যানেল কিভাবে ফিল আপ হবে, এই প্যানেলটা এই ক্যান্ডিডেটগুলো কিসের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পাবে, সেইটা সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই কিন্তু তার জাজমেন্ট, যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট 4/4/2025, সেখানে মেনশন করলো না। এবার স্বাভাবিকভাবেই আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু এই অ্যাপয়েন্টমেন্ট যাবতীয় যা এখনো পর্যন্ত হয়েছে সমস্তটাই কিন্তু মেরিটের ভিত্তিতে হয়েছে, 9533 মেরিটের ভিত্তিতে হয়েছে এবং স্কোর মেনশন করা আছে সেই লিস্টে, তাহলে এবার ডিসেন্ডিং অর্ডার অফ মেরিটে পরবর্তী যে ভ্যাকেন্সি প্রায় 2000-এর ওপর যে ভ্যাকেন্সি, সেটা সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশনা অনুযায়ী, যেটা প্যারাগ্রাফ 33-তে সুপ্রিম কোর্ট বলেছে যে পরের রিক্রুটমেন্টটা কনক্লুড করবে, তো সেইভাবে পর্ষদের এটা করা উচিত। কিন্তু 4/4/2025-এর পর থেকে আমরা পর্ষদের কোনো ভিজিবল কিছু দেখতে পাচ্ছি না, মানে যে পর্ষদ এটা রিক্রুটমেন্টটা কন্টিনিউ করতে চাইছে সেটা কিছু দেখতে পাচ্ছি না। তো যে কারণে আমরা এই মামলাটা করে বলতে চাইছিলাম যে তাহলে রিমেনিং ভ্যাকেন্সি ফুলফিল করা উচিত। এবার পর্ষদের কি বক্তব্য? পর্ষদের বক্তব্য হচ্ছে যে
পর্ষদের বক্তব্য হচ্ছে যে প্যানেল এক্সপায়ার করে গেছে। খুব অদ্ভুত একটা ব্যাপার, যেখানে একটা ইস্যু মোটামুটি আজ 1-1.5 বছর ধরে সুপ্রিম কোর্টে একটা পেন্ডিং একটা বড় পোর্শন, এবং সুপ্রিম কোর্ট মোটেও বলেনি যে তুমি 9533 কে দিয়ে দাও। কোনো অর্ডারে সুপ্রিম কোর্ট এটা বলেনি যে তুমি এদের জন্য আলাদা করে সিট রেখে দাও। এটা পর্ষদের সিদ্ধান্ত ছিল যে পর্ষদ একটা সিট রেখে দিয়েছিল, সুপ্রিম কোর্টের অর্ডারে নয়। যদিও এখন ওরা চালাতে চাইছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা সিটটা রেখেছি, কোনো জায়গাতে না। কারণ পর্ষদ যে হলফনামাটা সুপ্রিম কোর্টে জমা করেছে, সেখান থেকে তো সে তার মুখ ফেরাতে পারবে না যে না আমি ওটা বলিনি। তো সেইখানটাতে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার আগেই পর্ষদ 9533 কে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, আর রিমেনিং ভ্যাকেন্সিটা বলছে এরা কাট অফে আসতে পারেনি। সুতরাং কাট অফ বা এই 9533 কে রাখা এগুলো পর্ষদের মস্তিষ্ক প্রসূত, সুপ্রিম কোর্টের অর্ডার নয় এটা। সুতরাং রিমেনিং ভ্যাকেন্সি কি করে ফিল আপ করতে হবে সেটা তো সেই জন্যই পর্ষদের উপরে কোর্ট বলেছে যে তুমি রিমেনিং ভ্যাকেন্সিটা তাড়াতাড়ি ফিল আপ করো। আর কোর্টকেও বলেছে যে আমরা যদি কোনো প্রেয়ার করি সেটা কনসিডার করার জন্য। তো আমরা সেই কনসিডারেশনের জন্য এসেছিলাম। আমরা একবারেও বলিনি যে আমাদেরকে জাম্প দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাও ওই ভ্যাকেন্সিতে, মেরিটের ভিত্তিতে হোক। আমরা আমাদের মেরিট সম্পর্কে অবগত, কিন্তু পাশাপাশি 20-22 ডিএলএড এর ক্যান্ডিডেট যারা, তাদের মেরিট সম্পর্কে আমরা অবগত নই। কারণ তারা সুপ্রিম কোর্টের নির্দেশে যখন ফেব্রুয়ারি 2024 ইন্টারভিউ দিল, তারপরে তাদের মেরিট পজিশন কি, তাদের ফাইনাল স্কোর কত, সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না। পর্ষদ সেটা পাবলিশ করলো না। পর্ষদে সেটা পাবলিশ করলেই তাহলে পরের যে 2000 ভ্যাকেন্সি যেটা পড়েছে, যেটার জন্য আমরা লড়তে চাইছি, সেই ভ্যাকেন্সিতে আমাদের পজিশনটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাদের মামলাকারীরা কিন্তু চাকরি পাবেই, কোনো দ্বিধা নেই এটাতে, কোনো ডাউট নেই এটাতে। পর্ষদ যদি এখন ব্যাপারটাকে একটু মিঙ্গেল করতেও চায় যে সব গুলিয়ে দিয়ে একটা করবো, সেই হবে যে হবে না। আজকে কোর্টও ঠিক ওই জায়গাটাতেই ধরেছে যে তুমি বলতে পারো না যে 20-22 জন্য এই সিটটা পড়ে আছে। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে 20-22, সুপ্রিম কোর্ট খালি ইস্যুটা ডিসাইড করেছে। সুপ্রিম কোর্ট বলেছে এরা পার্টিসিপেশনের জন্য এলিজিবল কিনা সেটা আমি ডিসাইড করে দিলাম, বাকি পার্টটা পর্ষদ দেখবে। তাহলে সেই বাকি পার্টটা পর্ষদ দেখলে তুমি কি আজকে বলতে পারো যে না প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে? বলতে কিসের ভিত্তিতে পারছো তুমি? তো এইটাই আমাদের কনসিডারেশন ছিল। আমরা আমাদের স্কোর জানি, তুমি ওদের স্কোরও জানো, এবার দুজনকে মার্জ করে তুমি প্যানেল পাবলিশ করো, এই হচ্ছে আমাদের কনসিডারেশন। ওরা আজকে পর্ষদের তরফ থেকে কোনো কংক্রিট আনসার বোর্ডকে না দিতে পারার জন্য বোর্ড বললো স্পেসিফিক ইনস্ট্রাকশন নিয়েছো। যদিও রিটেন অর্ডারে বোর্ড কিন্তু একটা অনারেবল হাইকোর্ট একটা কথা বললেন, লিখলেন না রিটেন অর্ডারে, কিন্তু মুখেও বলেছে যে এর মধ্যে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে না। তুমি স্পেসিফিক ইনস্ট্রাকশন নিয়ে এসছো যে এদেরকে কি করে তুমি অ্যাকোমোডেট করবে, কি করে তুমি পরের পার্টটাকে, এই যে রিমেনিং ভ্যাকেন্সি পড়ে আছে সেটা কি করে ফুলফিল করবে, কি করে তুমি নিয়ে এসো স্পেসিফিক ইনস্ট্রাকশন। এবং মামলাটা জুন মাসের 17 তারিখে রাখলো। আমরা আশাবাদী আমরা এই মেরিটে, যদি প্যানেল মেরিট অনুযায়ী হয়, আমরা আসবো এই মেরিটে। তো এইটা হলো আজকে। এবার বাকি 17 জুনের জন্য অপেক্ষা।